হৃদমায়ের প্রেমগাথা খণ্ডাংশ। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩। সকাল ৪ বিসর্গ ১-৫। হৃদ গোসলে। মায়া তাড়াহুড়ো করে হৃদের ঘরে ঢুকল। হৃদকে ঘরে না দেখে বন্ধ দরজার ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝল হৃদের গোসল শেষ হয়নি। মায়া হাতে গরম কফিটা বিছানা পাশে বেড সাইডের টেবিলে উপর রেখে ঝটপট নিজেদের বিছানা গোছাল। সকালে সুফিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে। তিনি কথায় কথায় জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আবদারে। সেখানে থেকে ওদের আনুষ্ঠানিক বিয়ে আয়োজনে মায়াকে খান বাড়িতে তোলা হবে। ব্যাপারটায় মায়া ভীষণ খুশি, যদিও হৃদ জানে না। তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন হৃদ রাজি হয়েছে তার মানে মায়াকেও ওর বাপের বাড়ি পাঠাতে হৃদ অমত করবে না। মায়া বিছানা গুছিয়ে হৃদের শার্ট প্যান্ট করবাক থেকে খুলে রাখল। হৃদের কফিতে হাত দিয়ে দেখল কফিটা ঠান্ডা। সেথায় মায়া আবারও কফিটা গরম করে নিয়ে এসে দেখল হৃদ তখনও বের হয়নি। হৃদ এত সময় নিয়ে গোসল করার কথা না। হৃদের ফোন চার্জে, পাশে হৃদের ব্র্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধ ওয়াশরুমের দরজা দিকে তাকিয়ে কফির কাপটা আবার হাতে নিল। যদিও মায়া হৃদের তেতো কফি খায় না, কিন্তু হৃদকে নিজের হেঁটো কফি খাওয়াতে চাই বলে মায়া ছটপট করে হৃদের কফিতে চুমুক বসাতে মায়া জিহ্ব পুলোর সাথে নাক মুখ ছিটকে ওয়াক করে থুতু ফেলে বলল, ওয়াক থু, ছি কি তিতা কফি। তেতো কফিতে মার মুখ বিষাদে জ্বলে উঠল। নাক মুখ কুচকে মাথা নাড়াল। কিন্তু হৃদকে মার খাওয়া হেঁটো খাবার খাওয়াতে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গিয়ে হৃদ খট করে দরজা খুলে বেরুতে মায়া থতমত খেয়ে তাড়াহুড়ো করতে গিয়ে জিহ্ব পুড়ে চেঁচিয়ে উঠল। হাতের কফিটা বেড সাইডের টেবিলে পুনরায় রেখে দুহাতে মুখ চেপে পালিয়ে যেতে চাইলে হৃদ এগিয়ে এসে মার বাহু চেপে নিজের দিকে টেনে বলল, কি হয়েছে মুখে দেখি। কিছু হয়নি, ছাড়ুন, আমি আইস দিব। হৃদ জোর করে মার মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়া গাল চেপে ঠোঁট উঁচু করে বলল, ঠোঁট পুড়েছে না জিহ্ব? কিভাবে? আপনার তেতো কফি খেতে গিয়ে এমন হয়েছে। তাহলে তেতো কফি খেতে গেলে কেন? এমনি খেয়েছিলাম একটু টেস্ট করতে। আচ্ছা হ্যাঁ করো, আমি দেখি কি হয়েছে। না ছাড়ুন, কিছু হয়নি, আমি আইস ঘষে দিলে ঠিক হয়ে যাব। হৃদ বিরক্তির কপাল কুঁচকে মার গালে চাপ বাড়িতে দ্বিগুণ ঠোঁট উঁচিয়ে বলল, হা করো। মায়া উপায় না পেয়ে হা করতে হৃদ ফের বলল, জিহ্বটা বের করো। মায়া একটু দ্বিধাবোধ করল, কিন্তু হৃদ এক হাতে মার ঘাড় আর অপর হাতে মার গাল চেপে রাখায় মায়া নড়াচড়া করার সুযোগ না পেয়ে ছোট গোলাপি রঙের জিহ্বাটা বের করতে হৃদ সেদিকে দৃষ্টি পেলে পরখ করল। মার গালের হাতটা ছেড়ে মার জিহ ছুঁয়ে বলল, হৃদ এখানে পুড়েছে। মায়া মাথা ছেকাল, যার অর্থ হ্যাঁ। হৃদ নুয়ে মায়া জিভে নিজের ঠোঁট ছুঁয়াতে মায়া আঁতকে চট করে জিভ মুখে ভিতর পুরে নিতে হৃদ মার চুলের মুষ্টি পিছনে টেনে মুখটা উপর কর। মার মুখের উপর ঝুঁকে বিরক্তি গলায় বলল, মুখ খোলো। না। হৃদ। হৃদের ধমকে মায়া লজ্জায় আস্ত হয়ে জিও বের করল। হৃদ ভেজা ঠোঁটে ফের মার জিওবে নিজের ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু খেল। একটা, দুইটা, তিনটা, পরপর বেশ কয়েকটা। মায়া লজ্জা লাল হয়ে উঠল। হৃদ মার কম্পিত শরীরটা কোমর চেপে নিজের বুকে ঠেকাল। হৃদ বেশ সময় নিয়ে মায়ার জিওবে ঠোঁট চেপে শেষবার শব্দ করে চুমু খেয়ে বলল, বেশি জ্বলছে। হৃদ মায়া চুল ছাড়লেও কোমর ছাড়ল না। মায়া লজ্জায় আস্ত হয়ে অসম্মতিতে মাথা নাড়াতে হৃদ বলল, গরম কফিতে মুখ দিচ্ছিলে কেন? হৃদের কথায় মায়া মিনমিন করে বলল, আপনি সবকিছুতে নাক ছিটকান, সেজন্য আমি আপনার কফি খেয়ে হেঁটো করতে চাচ্ছিলাম। নাক আমি সবার জন্য ছিটকাই, তোমার জন্য না। তোমার কোনো কিছুতে আমার শখ কিংবা ঘৃণা আসেন না ঋত। মায়া অবিশ্বাসের ন্যায় শুধালো হৃদকে বলল, সত্যি? হৃদ ঝুঁকে মার গালে শব্দ করে চুমু খেয়ে বলল, তুমি আমার অমূল্য সম্পদ ঋত, যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয়। সামান্য কফির কেন তোমার সাথে এই জীবন ভাগাভাগি করতে প্রস্তুত। হৃদ খালি গায়ে মায়াকে দুহাতে জড়িয়ে মার গালে নিজের নাক ঘষল। মায়া শিরশির করে কেঁপে হৃদকে তেলে দাঁড় করে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা আপনি সবসময় আমাকে ঋত ঋত বলে ডাকে কেন? তাহলে কি ডাকবো? আমার নাম রিক্তা ইসলাম মায়া। দুটো নামের একটা নামও আপনি ডাকেন না কখনো। মাঝে মধ্যে যখন আপনি আমায় ঋত ঋত বলে চেঁচিয়ে ডাকেন তখন আমার মনে হয় আপনি আমাকে না নিজেকে ডাকছেন। আপনার নামের সাথে আমি নিজের গুলিতে ফেলি। হৃদ অল্প হেসে মার নাক টেনে বলল, সেজন্য তো ডাকি ম্যাডাম। মানে আমার নাম কি? মায়া হৃদের নাম জবানে বলতে ইতস্তত করাই হৃদ ফের বলল, বলো। আব্রাহাম হৃদ খান। শর্ট নাম কি? হৃদ। আমি তোমাকে কি ডাকি? ঋত। এখন হৃদ আর ঋত দুটো নামের শব্দগুলো এলোমেলো করে একটা আরেকটার সাথে মিলাও।
মানে দুটো নাম ভামব। হুম, কিভাবে? ধরো হৃদের রি আর ঋতের ত নিলে যেমন ঋতু হয় তেমন ঋতের রি আর হৃদের দ নিলেও হৃদ হবে। মানে আমাকে ভাঙলেও তোমাকে খুঁজে পাওয়া যাবে, আবার তোমাকে ভাঙলেও আমাকে খুঁজে পাওয়া যাবে, বুঝেছেন ম্যাডাম? মায়া হতবাকের ন্যায় মাথা নাড়াল। আসলেই তো ব্যাপারটা চমৎকার। মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন? হৃদমার কপালে ঠুকা দিয়ে সরে দাঁড়ালো। মায়া নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট পরে অফিসের জন্য রেডি হলো। হৃদ ভেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে ডেকে বলল, কাছে এসো। হৃদ মায়াকে ডেকে নিজেই হাত টেনে মায়াকে মধ্যস্থতায় দাঁড় করিয়ে বলল, মাথা মুছো। মায়া তাল না খোঁজে নিজের সুতির ওড়নাটা দিয়ে হৃদের মাথা মুছতে মুছতে নিজেদের বিয়ের প্রসঙ্গ টেনে বলল, আম্মু বলেছে কিছুক্ষণ পর এখানে আসবে আমাকে নিতে। আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দিবেন বলেছে। আরিফ ভাই আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে হবে আয়োজন করতে চাই। এতে অবশ্য কারো কোনো অমত নেই। মার কথা শেষ হতে হৃদতপ্ত মেজাজ চল শক্ত করে বলল, বউ আমার, বিয়ে আমার, আর ডিসিশন দিবে অন্য কেউ। কেন, আমি কি তাদের হাতে ভাত খাই? হৃদকে রেগে যেতে দেখে মায়া হৃদকে বুঝতে চেয়ে বলল, আপনি ভুল ভাবছেন নেতা সাহেব। দুই পরিবার সালাহ চাই বলে এমন ডিসিশন নেওয়া। তাছাড়া এটা তো আর আমার পরিবারের একা ডিসিশন না, আপনার পরিবার সম্মতি দেওয়াতেই। মার কথা মাঝে হৃদ মায়াকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়ালো। চল শক্ত করে চিবিয়ে বলল, রংধনের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করো, আর নয়তো বিয়ে ক্যান্সেল। আমি তোমার বাড়িতে যেতে পারবো না। অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না। হৃদের কথায় মায়াও খানিকটা রাগ দেখিয়ে বলল, আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব। আমি ছোট করছি না, তারা আমাকে ছোট করেছে, সেজন্য আমি দূরত্ব বজায় রাখছি। শোনো ঋত, কোনো কিছুর শুরু আমি করি না, কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান সুকব, এতটাও ভালো নয়। বউ ভালোবাসি, কিন্তু শ্বশুর বাড়ি অপমান ভুলে যায়নি। আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান হবে, নয়তো নয়তো কি? হ্যাঁ, অন্যায় তো আপনিও করেছেন। আমি তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি, তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগটা? সব ভুলেরও তো ক্ষমা আছে, তাহলে আপনি কেন সবকিছু মনে পুষে রাখছেন এখনো? মায়া তর্কে হৃদের মেজাজ খিচে যায়। সে মুখে মুখে তর্ক বিষয়টা নিতে পারে না। হৃদ মেজাজ খিচে দাঁতে দাঁত পিষে বলল, আমি তোর মতন ভালো মানুষ না, তাই কাউকে ক্ষমা করতে পারি না। এখন তর্ক করবি না, আমার মেজাজ খারাপ হচ্ছে। রাগারাগি মাথায় মায়াও একটা অভাবীয় কথা বলে ফেলল হৃদকে। আমি কিছু বললেই আপনার মেজাজ গরম হয়ে যায়, আর আপনি যেসব করেন তখন মানুষের কষ্ট লাগে না? না। কেন, আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আমি আর বাপের বাড়িতে যেতে পারবো না এমন কিছু? আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শুন? তখন ঘৃণা লাগে না ছুতে। ঠাস হৃদের শক্ত হাতের থাপ্পড়ে মায়া ছিটকে পড়ল খাটের কিনারায়। অল্পের জন্য মায়া কপাল ফাটেনি খাটের কোনায় লেগে, তবে মার ঠোঁট কেটেছে। হৃদ মায়াকে থাপ্পড় দিয়েও রাগ কমেনি, সোফার টেবিল তুলে ছুঁড়ে মারল কালো বড় টিভিটার উপর। বিকট শব্দ, অসংখ্য কাচের টুকরো ন্যায় ভেঙে পড়ল সব। হৃদ গর্জে উঠে মায়াকে বলল, হৃদ খান ছুঁয়েছে বলে তোর এত দেমাগ? যা, চুপ না আর। যে নারীর স্বামী সম্মান বুঝে না, সেই নারীর প্রয়োজন এই হৃদ খানের নেই। তুই তোর নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবি আমার ঘর থেকে। তোর সাথে সংসারের মাইরে বাপ। হৃদ তপ্ত রাগে অগ্নিশিখার ন্যায় বেরিয়ে যায়। মায়া অঝোর ধারায় ফুপাতে লাগলো। হৃদের রাগ বেশি মায়া জানে। রাগারাগিতে মায়া চুপ করে গেলে হয়তো হৃদও চুপ করে যেত। মাথা গরম থাকায় মায়ার রাগ সহ্য করতে পারেনি, আর তাতে দুজনের সম্পর্কে ফাটল ধরে। যেদি মায়া হৃদের সাথে রাগ নিয়ে আরেকটা ভুল কাজ করলো, বাসা থেকে বেরিয়ে গিয়ে কোথায় গেছে কেউ জানে না, জানার কোথাও না। সুফিয়া খান মনে করেন মায়া হৃদের সঙ্গে হৃদের বাড়িতে আছে। হৃদও সারাদিন রাগে মধ্য রাতে বাড়ি ফিরে তখনও ওর ঘরটা ভাঙচুর দেখে লোক লাগিয়ে পরিষ্কার করলো, তারপরও মার খোঁজ করলো না। কারণ হৃদের ধারণা মায়াকে হয়তো সুফিয়া খান এসে নিয়ে গেছে, যেহেতু মায়া আজ সকাল বলেছিল মায়াকে নিতে সুফিয়া খান আসবে, তাই। এই ধারণায় গোটা একটা দিন গেল, রাত পোহালো। মার সন্ধানে পরদিন 12টার দিকে সুফিয়া খান এলো হৃদের বাড়িতে। তিনি খালি বাড়িতে মার দেখে না পেয়ে তিনি সার্ভেন্ট ডেকে বলল, তোমাদের ম্যাডাম কোথায়? হৃদের বাসায় একজন শেফ আর একজন বয়স্ক লতিফা থাকে। তার পাশাপাশি রান্নার বাজারজাত করার একটা ছেলে আছে, রানা। সুফিয়া খান তিনজনকে ডাকল। লতিফা বলল, বড় ম্যাডাম, আমি কাল বাইতো গেছিলাম, আইসি আইজ সোহালে হেলাইগা কইতে পারুম না, ছোট ম্যাডাম কই আছে?
তয়ে ছোট ম্যাডামরে আমি এইখানে আয়া পাইছি না। ছোট ম্যাডাম এই বাইতো নাই। তোমাদের স্যারের সাথে গেছে তাহলে। কইতে পারুম না বড় ম্যাডাম। আপনারা কেউ কিছু বলতে পারবেন? শেফ হানিফ সেও একই ভঙ্গিতে মাথা নাড়াল জানে না বলে। শিক্ষিত হানিফ শুদ্ধ ভাষায় বলল, ম্যাডাম কাল সকালে আমি রানাকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম, সেজন্য মায়া ম্যাডামের কথা বলতে পারবো না। তবে কাল থেকে আমরা মায়া ম্যাডামকে এই বাড়িতে দেখিনি। হয়তো স্যার বলতে পারবেন। আচ্ছা যান আপনারা। লতিফা আমাকে একটা কফি দাও। জি ম্যাডাম। সুফিয়া খান হৃদকে কল মিলাল। স্বাভাবিক ধরে নিল মায়া হৃদের সঙ্গে আছে কোথাও। যেহেতু তিনি আজ চট্টগ্রামে ফিরে যাবেন তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন তিনি। হৃদ সুফিয়া খানের কল রিসিভ করতে সুফিয়া খান বলল, মায়াকে বাসায় পাঠাও হৃদ। আমি অপেক্ষা করছি। অসময়ে হৃদ কাজে ব্যস্ত। অফিসে ডেস্কে বসে ল্যাপটপে নতুন প্রজেক্টের কাজ দেখছিল। মায়ের কথায় হৃদ বিরক্তির গলায় বলল, আম্মু বিরক্ত করো না, ব্যস্ত আমি। গম্ভীর সুফিয়া খানের কপাল কুঁচকে গেল। অসন্তুষ্টি গলায় বলল, হৃদ তুমি জানো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না। মায়াকে দিয়ে যাও, আমি তোমার বাড়িতে বসে আছি। লেট করবে না, আমাদের বেরুতে হবে। মায়াকে আশুগঞ্জ নামিয়ে আমি চট্টগ্রাম ফিরব। আমার কাছে ঋত নেই। নেই মানে? কোথায় গিয়েছে ও? তোমার বাড়িতেও নেই। কাল ও তোমার বাসায় যায়নি? না। মায়ের কথায় এবার হৃদের টনক নরল। হৃদের জানা মতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল। যদি সুফিয়া খানের বাড়িতে না যাই তাহলে কোথায় গিয়েছে? শিট। হৃদ দৌড়ে বেরিয়ে গেল। হৃদকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে আসিফও পিছনে দৌড়াল। আচানক হৃদ কল কেটে দিতেই সুফিয়া খান বুঝল মায়া নিখোঁজ। তিনি তৎক্ষণাৎ আরিফকে কল মিলাতে আরিফ বেশ স্বাভাবিক ন্যায় সুফিয়া কলটা রিসিভ করল। যেহেতু সুফিয়া খানের সাথে মার বিয়ের ব্যাপার প্রায় কথা হয় আরিফের বলতে গেলে রোজ। আজ মায়াকে আশুগঞ্জ দিয়ে যাওয়ার কথা বিষয়টা মাথায় রেখে আরিফ সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। সুফিয়া খান তাড়াহুড়ো না করে বরং গম্ভীর্যতা নিয়ে সালামে উত্তর দিয়ে বলল, মায়া গিয়েছে তোমাদের বাড়িতে? মায়া? না তো আন্টি, আসেনি। কেন, কি হয়েছে? মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আন্টি। আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন তাহলে। আরিফকে অস্থির হতে দেখে তিনি বুঝলেন মায়া আশুগঞ্জ যায়নি। মার পরিবারকে আপাতত মায়া নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতুর সুফিয়া খান বললেন, আসলে আমার সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার কাজ পড়ে যাওয়ায় মায়াকে আমি ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম। হয়তো পৌঁছায়নি। পৌঁছালে আমাকে ইনফর্ম করবে কেমন? জি আচ্ছা আন্টি। আরিফের কল কেটে সুফিয়া খান চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানিয়ে? নিশ্চয়ই হৃদ কিছু বলেছে বলেই মায়া বাড়ি ছেড়েছে। কিন্তু মায়া উনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে এই অপরিচিত শহরে? নাকি উনার কাছে যেতে গিয়ে মায়া পথ হারিয়ে কোনো বিপদে পড়েছে? সুফিয়া খানের শক্ত মনে আড়ালে উনার মাতৃত্বের মনটা ভয় খুব ডাকছে। মায়া 24 ঘন্টার উপরের নিখোঁজ। বাইরে মানুষের মতন দেখতে হিংস্র পশুর অভাব নেই। তারা নারীর গন্ধে খুঁজে বেড়ায়। আল্লাহ না করুন মায়া কোনো অমানুষের হাতে না পড়ুক। প্রচণ্ড অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরুল। গেইটে দুজন দারোয়ান দাঁড়িয়ে। তারা নিশ্চয়ই বলতে পারবে মায়া কখন বের হয়েছিল কাল। তিনি মার খোঁজে গেইটে পাহারাদার দুজন ডেকে প্রশ্ন করে বলল, আপনার ম্যাডাম কাল কয়টার সময় বাসা থেকে বেরিয়েছিল কিছু বলতে পারবেন? মুন্না আর ইকবাল দুজন গেইট পাহারাদার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে খানিকটা ইতস্ততায় মুন্না বলল, ম্যাডাম, ছোট ম্যাডামরে আমরা কেউ বাইতো থেইকা বাইর হইতে দেখি নাই। দেখো নাই মানে? গেইট পাহারায় তোমরা ছিলে, তাহলে তোমাদের চোখের উপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে গেছে। নাকি তোমরা গেইটে পাহারায় ছিলে না? সুফিয়া খানের শক্ত চোয়ালে কথায় ভয়ে পেয়ে গেল দারোয়ান দুজন। তারা দুজন মাঝে মধ্যে একটু একটু সময় দিনের বেলা ঘুমিয়ে যায় বসে বসে। তখন যদি সেই সুযোগে ওদের ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওরা বলতে পারবে না। দুজনকে চুপ করে থাকতে দেখে সুফিয়া খান রাগে দাঁত পিষল। হাতে ফোনটায় কারুর নাম্বারে ডায়াল করতে করতে বলল, তোদের দুজনকে আমি পুলিশে দিব। তোদের পাহারা দেওয়া অবস্থায় একটা মেয়ে কিভাবে বাসা থেকে বেরিয়ে যায় সেই কৈফিয়ত তোরা আমাকে দিবি। ছেলে দুটো দৌড়ে এসে সুফিয়া খানের পায়ে পড়ে আহাজারি করে বলল, ম্যাডাম আমাগরে মাফ কইরা দেন। আমরা কেউ বুঝবার পারি নাই, ছোট ম্যাডাম চইলা যাইব। ম্যাডাম আমাগরে মাফ কইরা দেন। আর এমন হইব না, চলবে।